আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের যে পরীক্ষাটা কিছুদিন আগে হয়ে গেল তার 5ই জুনের ফার্স্ট শিফটে হওয়া সমস্ত ম্যাথের প্রশ্নগুলো আমরা আজকে দেখে নেব। দেখো তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে দাদা ম্যাথে কেমন ধরনের প্রশ্ন আসছে সেগুলো যদি একটু দেখিয়ে দাও। দেখো তাই ভাবলাম এই ম্যাথগুলো তোমাদের একটু করিয়ে দিই। এবার দেখো আমি তোমাকে বারবার করে বলছি বস, এই যে গ্র্যাজুয়েট লেভেলের যে পরীক্ষাটা হলো, মোটমাট 48টা শিফটের যে পরীক্ষা হলো, এই সমস্ত শিফটে কি কি মানে কোন ধরনের ম্যাথ আর কোন ধরনের বা কোন টাইপের জিআইগুলো এসেছে, এই টাইপগুলো যদি তুমি বুঝে তারপর পরীক্ষার হলে যাও, আমি কথা দিচ্ছি পরীক্ষার হল থেকে বেরিয়েই তুমি বলবা দাদা সব প্রশ্নের আমি অ্যান্সার করে এসেছি, ম্যাথ আর জিআই একটাও ছাড়িনি। একদম এখান থেকে একদম এই সেম টাইপ তুলে দেবে, তুমি দেখে নিও, পরীক্ষা দিয়ে এসে দেখে নিও। সেই জন্য বারবার করে বলছি আমি একটু সময় নিয়ে প্রত্যেকটা প্রশ্ন একটু হালকা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, কারণ এখন তো ডিটেলসে যাওয়ার সময় নেই, তাই হালকা করে বুঝিয়ে দিচ্ছি, হালকা করে বুঝে নিয়ে ঝেড়ে দিয়ে আসবা। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, দুটি দ্বিঘাত সমীকরণ, এই দাদা একটা দ্বিঘাত সমীকরণ আর এই একটা দ্বিঘাত সমীকরণ। তা বলছে এই দুটো দ্বিঘাত সমীকরণের দুটিরই মূল অভিন্ন। দুটিরই মূল হচ্ছে কি অভিন্ন। দাদা অভিন্ন মানে কি? অভিন্ন মানে ভিন্ন নয়, মানে আলাদা আলাদা নয়। তুমি বলতে পারো অভিন্ন মানে হচ্ছে একই। তাহলে মোদ্দা কথা কি কথা বেরোলো এখান থেকে, যে এই দুটো সমীকরণেরই মূল যা আছে, দুজনেরই তো মূল আছে, মূল বেরোবে, এবার তারা সমান। তা বলছে এখানে কে এর মান কত, কোথায় কে রয়েছে, এই দেখো এই সমীকরণে কে দিয়ে দিয়েছে, কে এর মান বার করতে বলেছে। তাহলে তুমি আমাকে একটা জিনিস বলো, যদি দুটো সমীকরণেরই মূল যদি সমান হয়, তাহলে কোনো না কোনোভাবে এই সমীকরণ দুটোর মধ্যেও একটা সম্পর্ক আছে, মানে আমরা বলবো যে সমীকরণ দুটোও সমান। তো এবার দেখো আমি তোমায় বলবো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তুমি অপশনের দিকে চলে যাবা। দেখো প্রথম অপশন আছে 7/2, তুমি ধরোই না, দেখো খুব তাড়াতাড়ি করতে পারবা। কে এর মান তুমি ধরলে দাদা 7/2, তাহলে 2 লসাগু হয়ে যাবে, 2 দিয়ে 2 গুণ করে তুমি বলবা 2 দুগুণি 4, 4x² প্লাস 7x প্লাস 8 = 0। তুমি আমায় বলো এই যে সমীকরণ আর এই সমীকরণ কি এক বেরোলো? কখনোই এক বেরোয়নি, অর্থাৎ আমাদের প্রথম অপশন ধরাটা ভুল হয়েছে। চলো পরের অপশনটা তুমি ধরো, দেখো খুব তাড়াতাড়ি করতে পারবে। 5/3, দাদা 3 দুগুণি 6, 6x² প্লাস 5x, কোথায় 6x² প্লাস 5x দিয়ে আছে, হবে না এটাও। এবার তুমি যদি লাস্টের অপশানটা ধরো, দেখো 8/3, তাহলে 3 দুগুণি 6, 6x² প্লাস 8x প্লাস 3 8 24 সমান 0। দেখো এখান থেকে দেখো এইটা থেকে কিন্তু এটা বার করা যায় কি? অবশ্যই যায়। 2 কমন নাও, 2 কমন নিলেই হবে 3x² প্লাস 4x প্লাস 12 = 0, আর 2 ওপাশে গিয়ে বেরিয়ে যাবে, এপাশে গুণ আছে ওপাশে ভাগ হয়ে গিয়ে বেরিয়ে যাবে। তাহলে বুঝতেই পারছো যে দেখো এটা আর এটা কি সেম হলো? অবশ্যই সেম হলো, মানে আমরা যে অপশানটা ধরেছিলাম সেটাই আমাদের সঠিক উত্তর, মানে এই 8/3টা সঠিক উত্তর। চলো বলছে দুটি সম্পূরক কোণের মধ্যে বড় কোণটি ছোট কোণের চেয়ে 28 ডিগ্রি বেশি, তাহলে ছোট কোণটির মান কত? দাদা সম্পূরক কোণ বিষয়টিকে আগে সেটা বলে দাও। সম্পূরক কোণ হলো যে দুটো কোণের, কি বললাম, যে দুটো কোণের যোগফল 180 ডিগ্রি, তাদেরকেই আমরা বলবো সম্পূরক কোণ। কি বললাম? যে দুটো কোণের যোগফলই 180 ডিগ্রি হবে তাদেরকেই সম্পূরক কোণ বলা হয়। তাহলে এখানে তুমি দেখো কি বলছে, বড় কোণটি ছোট কোণের চেয়ে 28 ডিগ্রি বেশি। তাহলে তুমি এখানে যদি বলো দাদা ছোট কোণটা ধরলাম x, তাহলে বড় কোণটা হচ্ছে 28 ডিগ্রি বেশি ছোট কোণের থেকে, তাহলে x + 28, আর এরা দুটোই হচ্ছে সম্পূরক কোণের মধ্যে পড়ছে, মানে তাহলে এক্ষেত্রে কি হবে, তাহলে দুটো কোণের যোগফল হবে 180 ডিগ্রি, তাই তো বস? তাহলে যোগ করো যে 2x আর সমান সমান দিয়ে বলবো 28 ওপাশে বেরিয়ে গেলে কত হয় বলো? 180 থেকে 28 গেলে 2 5 152 হচ্ছে, 2 দিয়ে কেটে দাও, 7 দুগুণি 14, 6 দুগুণি 12, 76 ডিগ্রি, অপশান 1 আমাদের সঠিক উত্তর। বুঝতে পারলে? তাহলে এই ধরনের অঙ্ক আসলে ঝেড়ে দিবা। 3 নাম্বার প্রশ্ন দেখো, একদম সিম্পল একটা সরল অঙ্ক করতে দিয়েছে। দেখো এই যে ঘনমূল বর্গমূল বার করতে হয় কীভাবে, এইসব ট্রিক্স না ওই সেই মানে অনেক বছর আগে তোমাদের শিখিয়ে এসেছি, এখন আর আমি অত বিস্তারিত যাচ্ছি না। তুমি এটার ঘনমূল করবা, দেখবা 18 আসছে। আর তুমি তো জানোই যে 10,000 আছে, তার মানে 10,000 মানে 10 হচ্ছে 4 বার গুণ করলে 10,000 আসে, তার মানে 10 হবে নিচে, তাই তো? এবার কাটাকাটি করো, 5 দিয়ে কাটলে দাদা 2, 6 দিয়ে কাটলে 4 × 6 = 24, 3 × 6 = 18, 2 দিয়ে এটাকে কাটলে হয় 3 × 9, তাহলে এখানে কি হচ্ছে 3 দিয়ে 39কে গুণ করলে কত হয় বলো? 111, 117, 117/4। দেখো 117/4 এটাই অপশানে ছিল না, মানে প্রশ্নেরই অপশানে ছিল না, এটার অপশানই ভুল দেওয়া ছিল, ঠিক আছে? মাথায় রাখবে 117/4 আমাদের সঠিক উত্তর। চলে যাই দেখো
শালিমের বেতন প্রথমে 15% কমানো হলো এবং পরে 10% বাড়ানো হলো, তাহলে তার প্রাথমিক বেতনের তুলনায় তার চূড়ান্ত বেগ কত শতাংশ কম হবে? দেখো এসব অঙ্ক তুমি তো করেই এসেছো যে সাকসেসিভের সূত্র তুমি অ্যাপ্লাই করতে পারো, 3টে সূত্র, যার মধ্যে এখানে দেখতে পাচ্ছি একবার কমেছে একবার বেড়েছে। বৃদ্ধি হ্রাস থাকলে পরেই আমরা অ্যাপ্লাই করব a মাইনাস বি ইন্টু মাইনাস এ বি বাই 100, তাই তো বস? আর যদি দুটোই যদি বাড়তো এমন থাকতো, বা মানে দুটোই যদি বৃদ্ধি থাকতো, তাহলে আমরা a প্লাস বি প্লাস এ বি বাই 100 করতাম। আর যদি দুটোই হ্রাস বলতো, মানে দুটোই মানে দুইবারই কমেছে, তাহলে সেক্ষেত্রে আমরা a প্লাস বি মাইনাস এ বি বাই 100 করতাম। একটু বলে দিলাম, শুনে নিলে আর কি। চলো তাহলে এখানে দেখো তুমি হচ্ছে কি করবা, বৃদ্ধিটা আগে রাখবা, 10 বাংলায় লিখে ফেললাম 10 মাইনাস 15, বৃদ্ধি আগে রাখবা, ঠিক আছে, মাইনাস এ বি বাই 100 মানে হচ্ছে 10 গুণ 15 বাই 100। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে কি বেরোচ্ছে, -5 বেরোচ্ছে। আর এখানে তুমি বলবা দাদা 150কে 100 দিয়ে ভাগ করলে 1.5 হয়, -1.5, তাহলে -5 আর -1.5 হবে তোমার -6.5, -6.5। মাইনাস বোঝায় কি, মাইনাস বোঝায় যে কম হচ্ছে, মানে তার বেতন কমে যাচ্ছে, তাই না, হ্রাস বোঝাচ্ছে। -6.5% অপশান 3 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। চলো পরের প্রশ্ন কি এসেছিল দেখো, যে 30 জন শিক্ষার্থী একটি পরীক্ষায় অংশগ্রহণ করে, 12 জন শিক্ষার্থীর গড় নাম্বার 60 আর বাকি শিক্ষার্থীদের গড় নাম্বার 62, তাহলে পুরো শিক্ষার্থীদের গড় নাম্বার কত? ভালো করে বোঝো বস, এই যে একটা শ্রেণীকক্ষ মানে একটা মানে তোমার ক্লাসরুম, যার মধ্যে আছে 30 জন, কতজন, 1 মিনিট, যার মধ্যে 30 জন আছে। এবার 30 জনের মধ্যে আমরা দেখলাম 12 জন, 30 জনের মধ্যে 12 জন 60 করে পেয়েছে, 12 জন 60 করে পেয়েছে। তাহলে 30 জনের মধ্যে 12 জনাই যদি 60 করে পায়, তাহলে বাকি রইল 18 জন। তুমি বলবা এই 18 জন যারা বলেছে যে বাকি শিক্ষার্থীরা গড় নাম্বার 62, মানে বাকি শিক্ষার্থীরা 62 করে পেরেছে। এবার আমি যদি বলি বস সকলেই ধরো 60 করে পেয়েছে, তাহলে পরে এদের এই 18 জনের ক্ষেত্রে 2 নাম্বার করে 18 জনেরই বেশি হয়ে যাচ্ছে, তাহলে 18 দুগুণে 36 নাম্বারটা এক্সট্রা হয়ে যাচ্ছে। মানে 36 নাম্বার যদি এই 18 জনের কাছ থেকে বাদ দিই, তাহলে সকলেরই তো গড় 60 করে আছে। এবার এই 36 নাম্বারটা তোমার এই 30 জনের মধ্যে সবার মধ্যে ঢোকাতে হবে, তাহলে পরেই গড় হচ্ছে মানে একদম টোটাল গড়টা তুমি মানে আসল গড়টা পেয়ে যাবে। সঙ্গে সঙ্গে বলবো দাদা 30 জনের মধ্যে যদি 36 নাম্বার ভাগ করি, তাহলে এক একজনের ভাগে কত করে পড়ে, ভাগ করো না। দেখো 3 দিয়ে যদি তুমি কাটো, বলবা 3 12 36, আর এই মানে নিচে 30কে তুমি লিখতে পারো যে 3 গুণ 10, 3 দিয়ে ভাগ করলে আর 10-এর জন্য এক ঘর ফোটা, মানে 1.2 হচ্ছে। তাহলে আমরা যেটা দেখলাম যে 60 করে সবার মধ্যে রাখতে হবে, এবং ওই এক্সট্রা 36টা সবার মধ্যে ভাগ করে দিলে পরে সবার মধ্যে আরও কত করে বাড়ছে, 1.2 করে বাড়ছে। আর সবার মধ্যে যেটা বাড়ে গড়ের মধ্যেও সেইটা বাড়ে, তাই না বাস? 1.2 বেড়ে বলবা 61.2। এসব কিন্তু বেশ ভালো মতো আমি তোমাদের শিখিয়ে এসেছি। চলো পরে প্রশ্ন, একদম ইজি প্রশ্নই বলতে পারো, ইজি তাই এসেছে। বলছে যদি এক্স এবং এত মানে 338 এর গড় অনুপাত, দাদা গড় অনুপাত মানে মধ্য অনুপাতের কথাই বলছে, তা সেই গড় অনুপাত যদি এত হয়, তাহলে এক্স এর মান কত? দেখো গড় অনুপাত বা মধ্য অনুপাতের সূত্র আছে √a/b মানে a ইন্টু বি। তাহলে দেখো তুমি এখানে করো, √a কত, এ মানে যেটা প্রথমে থাকে সেটা, বি মানে যেটা তারপরে রয়েছে সেটা, a ইন্টু বি মানে 338। আর এইটাই বলে দিয়েছে যে এত এবং এত এর গড় অনুপাত এত হয়, মানে এই গড় অনুপাতটাই দিয়েছে 260। তাহলে এই এক্স এর মান বার করতে বলেছে। সঙ্গে সঙ্গে তুমি বলবা দাদা আমরা এই রুট ফুট উঠিয়ে দেবো, রুট যদি ওঠাতে হয় তাহলে আমাদের বর্গমূল করতে হবে, স্কোয়ার করতে হবে, আর এক পাশে করলে তো হবে না, সমান চিহ্নে আর এক পাশেও করতে হবে, তাই না? তাহলে অতএব এখান থেকে কি বেরোলো যে x ইন্টু 338 ইজ ইকাল টু 260 ইন্টু 260, তাই তো বস? এবার দেখো কাটাকাটি করো, দেখো 26 দিয়ে যদি এটাকে কাটো কি হয়, 26 দিয়ে তুমি যদি কাটো, 26 দিয়ে কাটলে বলবা দাদা 26 অক্ষে 26 মানে 10 থাকছে 26, আর এদিকে 26 অক্ষে 26 হচ্ছে তোমার 3 6 18, হ্যাঁ 3 হচ্ছে, তাই না, 78 হচ্ছে। আর এদিকে হচ্ছে তুমি বলবা দাদা তাহলে 13 দিয়ে যদি এটাকে কাটো 20 হচ্ছে 200, এক্স এর মান বলবা 200 হয়ে যাচ্ছে। কত? 200 আমাদের সঠিক উত্তর। চলো পরে প্রশ্ন। বলছে যে ভারুণ নয়, মাথায় রাখবা, অরুণ বা বরুণ, যাই হোক, অরুণ এবং আশিস একসাথে একটি হল মানে একটি হল ঘর 3 দিনে রং করতে পারে। তা অরুণ
একা করলে এটা 7 দিনে মানে হলের রং করতে পারে, মানে অরুণ একা 7 দিনে এটি রং করতে পারে। তাহলে আশিস একা ওর 4টি হলের রং কত দিনে সময় নেবে, মানে ওই রকম 4টি হলঘর রং করতে কতদিন সময় লাগে। দেখো বলছে এগুলো তো তোমাদের আমি বলেই দিচ্ছি যে ইংলিশ ভার্সন থেকে বাংলা ভার্সনে মানে ট্রান্সলেট করা, সেই জন্য একটু এদিক ওদিক ভাষাগুলো হতে পারে, আমি বুঝিয়ে দিচ্ছি, এই জন্য বলি ক্লাসগুলো করবা। তাহলে এখানে প্রশ্ন পড়ে তুমি কি বুঝলে, বুঝলে যে অরুণ আর আশিফ একসাথে 3 দিনে একটা হলঘর রং করতে পারে। অরুণ না ধরে আমি ওটা বরুণ ধরলাম, কি ধরলাম, বরুণ, হ্যাঁ, বরুণ যোগ আশিফ একসাথে 3 দিনে একটা হলঘর রং করতে পারে। এবার বরুণ একা 7 দিনে সেই হলঘরটা রং করতে পারে। তাহলে এক্ষেত্রে তুমি কি করবা, লসাগু বার করবা, বার করলে বলবা দাদা 3 7 21 হচ্ছে লসাগু, 3 দিয়ে 21কে ভাগ করলে 7 হয়, মানে অরুণ প্লাস বরুণ এদের ক্ষমতা 7 ইউনিট পার ডে, 7 ইউনিট পার ডে, মানে পার ডেতে এরা 7 ইউনিট করে রং করতে পারে। এই যে 20টা যেটা লসাগু করে 21টা যেটা বেরোলো, এটা হচ্ছে, তুমি তো জানো এটা হচ্ছে মোট ইউনিট, মোট কাজের সংখ্যা। 7 দিয়ে এটাকে ভাগ করে এটা বরুণের ক্ষেত্রে 3 ইউনিট পার ডে বেরোবে ক্ষমতা, বরুণের ক্ষমতা 3। তাহলে আমায় বলো বরুণের ক্ষমতা দুজনের মিলিয়ে 7 আর বরুণের একারই হচ্ছে 3, তাহলে অরুণের কত, সঙ্গে সঙ্গে বলবা অরুণের দাদা 4 ইউনিট পার ডে, 4 ইউনিট পার ডে। তাহলে ওই যে একটা হলঘর যার টোটাল ইউনিট 21, ওই হলঘরটা অরুণ একা যদি কাজ করে তাহলে কতদিন সময় লাগবে, তুমি বলবা দাদা 21কে 4 দিয়ে ভাগ করেই যেটা বেরোবে সেইটাই আর কি অরুণের দিন সংখ্যা বেরিয়ে যাবে। কিন্তু আমাদের বলেছে ওই রকম আরও 4টি হলঘর আমাদের বার করতে হবে, মানে এই 21 তো একটা হলঘরের ইউনিট, 21-এর সাথে 4 গুণ করে বলবা, এইরকম 4টি হলঘর আমাদের রং করতে বলছে। তাহলে 4 4 কেটে গিয়ে বেরিয়ে যাবে 21। বোঝাতে পারলাম কি? দেখো এইসব কিন্তু একদমই ইজি প্রশ্ন, আমি একটু বুঝিয়ে দিচ্ছি, কারণ তোমাদের মধ্যে অনেকেই আছো যারা নতুনও আছো, যারা নতুন পরীক্ষা দিচ্ছ, তাদের জন্য একটু সময় নিচ্ছি। বলছে কিরণ তার আয়ের 45% ব্যয় করে যদি এত মানে সঞ্চয় করে তাহলে তার আয় কত। বস তুমি তো জানোই আয় থেকে ব্যয় বাদ দিলে সঞ্চয় পাওয়া যায়, কি বললাম, আয় থেকে ব্যয় বাদ দিলে সঞ্চয় পাওয়া যায়। তুমি ধরলে আয় হচ্ছে 100 টাকা, তাহলে তার মধ্যে 45% মানে 45 টাকা তোমার হচ্ছে ব্যয় হয়ে গেছে, থাকলো কত, থাকলো হচ্ছে 55 টাকা বা 55 ইউনিট, ধরো আয় 100 ইউনিট, 45% মানে 45 ইউনিট ব্যয় হয়ে গেছে, 55 ইউনিট রয়েছে মানে সঞ্চয়, 55 ইউনিট যেটা রয়েছে সেটাই তো সঞ্চয়, আর তার মানই দিয়েছে 66,000, হাজারকে আমি কে দিয়ে লিখছি, 66কে কাটলে বলবা হচ্ছে কত হচ্ছে বলো, 11 দিয়ে কাটলে 5, আর এদিকে 11 দিয়ে কাটলে 6 হচ্ছে 6,000। তাহলে 5 ইউনিট সমান যদি 6,000 হয়, আমাদের জানতে চাইছে যে আয় কত, আয় তো 100 ইউনিট, তুমি বলো 5 ইউনিট সমান যদি 6,000 হয়, 100 ইউনিট সমান কত, 5-এর সাথে কত গুণ করলে 100 আছে 20, 6-এর সাথেও বলো এই হচ্ছে 20 গুণ করো, 6 কুড়ি কত, 120, 120কে মানে 1,20,000। বিষয়টা বুঝতে পারলে? কিচ্ছু না, একদম ইজি অঙ্ক। চলো পরের প্রশ্ন কি এসেছিল, যে একজন ডিলার প্রতি ডয়ার আর কি এত দরে 2টি ডায়ার বা টায়ার যাই হোক বিক্রি করেন। তা বলছে একটিতে তিনি 5% লাভ করেন, অন্যটিকে তিনি 30% লোকসান করেন, পুরো লাভ লেনদেনে তার ক্ষতি কত। সিম্পল ব্যাপার, বোঝো দা, এখানে বোঝো 5% লাভ মানে কি, 5% মানে হচ্ছে 5/100, এটা ভেঙে বলার কিছু যুক্তি নেই এখন আর, তার মানে 1/20, মানে 20-তে তার 1 লাভ হয়, 20-তে 1 লাভ হয়, মানে সে 20 টাকার জিনিস বা 20 টাকা বা 20 ইউনিটের মাল 21 ইউনিটে বিক্রি করে, 20 ইউনিটের মাল 21 ইউনিটে বিক্রি করে। আসলে প্রশ্নে অরিজিনালি সে তো 63,000-এ বিক্রি করছে, তাহলে এই 21 ইউনিটের মানই তুমি বলবো দাদা 63,000, হাজার মানে কে, হাজারকে আমি কে শর্টকাটে লিখছি। তাহলে 21 ইউনিট সমান যদি 63 হয়, তাহলে 1 ইউনিট কত, 21কে 63 দিয়ে মানে 63কে 21 দিয়ে ভাগ করে বলবা 3 আসছে, 3কে 1 ইউনিটের মান 3কে, তাহলে 20 ইউনিটের মান বলবা 3 দুগুণী 6, 60কে। তাহলে বিষয়টা বুঝতে পারছো? তাহলে এখান থেকে তুমি বলবা যে তার যদি 60,000 টাকা দিয়ে যদি ডায়ারটা কেনে, তাতে এত টাকায় বিক্রি করছে আর কি, তাহলেই তার 5% লাভ হচ্ছে, হালকা করে বুঝে নিলে। চলো 30% মানে কি 3/10, যেখানে যদি সে 10 ইউনিট দিয়ে বা 10 টাকা দিয়ে কেনে, তাহলে 3 টাকা তার লোকসান হচ্ছে, মানে সে 7 টাকায় ছেড়ে দিচ্ছে, তাই না? আর এই 7 ইউনিটের মানই ওরা বলছে 63কে। কেন, ভালো করে বোঝো, 63,000 দরে 2টি ডয়ারই বিক্রি করলো, মানে দুটোই 63,000-এ বিক্রি করলো, এটা তো দুটোরই বিক্রির মান,
10-এ কিনে 3 লস করছে, 7-এ বিক্রি করছে। আমার কথা ধরতে পারলে তো? তাহলে 7 সমান 63 হলে 1 সমান 9K, 1 সমান 9K হলে 10 সমান 90K, 90K হলো। তাহলে সঙ্গে সঙ্গে বলবো দাদা আমরা দেখি তার হচ্ছে কত টাকা লেগেছিল, ইনভেস্ট কত করেছিল, দুটো ডয়ার কিনেছিল কত টাকা দিয়ে, প্রথমটা 60,000-এ, পরেরটা 90,000, তাহলে 1,50,000, 1,50,000 সে কিনেছে, এখানেই লিখি 1,50,000 এত টাকায় কিনেছে। আর বেচেছে কত? দুটোই 63,000 মানে করে বেচেছে। তাহলে 63 দুগুণি কত বলো? 6 দুগুণি 12, মানে হচ্ছে 126,000। চলো আমি মুছে দিলাম। হ্যাঁ, দেখলাম আমরা যে সে কিনেছে 1,50,000, দুটো লেগেছে কিনতে, আর বিক্রি করেছে 1,26,000-এ, তাই তো? তাহলে এখান থেকে তার লস হবে না লাভ হবে? অবশ্যই লস হবে। 1.5 লাখ টাকা খাটিয়ে যদি 1,26,000 পাই, তাহলে লস হয়েছে কত? লস হয়েছে সঙ্গে সঙ্গে এটা থেকে বাদ দাও, বাদ দিয়ে তুমি বলো দাদা এখানে লস হয়েছে কত বলো? এখানে যদি বিয়োগ করো তাহলে হচ্ছে কত হচ্ছে বলো? 4 2 24, 24K, 24K তার লস হয়েছে। কতই বস? 1.5 লাখ ইনভেস্ট করে তার 24K লস হয়েছে, ইন্টু 100 কত? বিষয়টা বুঝতে পারছো? বুঝতে পারছো বিষয়টা? কাটাকাটি করো, কে বেরিয়ে গেল, কে মানে 1000, আমি শর্টকাটে লিখছি, এই 0 বেরিয়ে গেল। এবার দেখো 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে 3 5 15, 5 দুগুণি 10, 3 দিয়ে 24 কাটলে 8, 8 দুগুণি 16%। কিচ্ছু না, এই যে অঙ্কটা করাতে আমার মোটামুটি 1.5 মিনিট 2 মিনিট সময় লেগে গেল। কেন? কারণ আমি তোমাকে বোঝাচ্ছি, তুমি বুঝে গেলে 1 মিনিটও লাগবে না, 30 সেকেন্ড 40 সেকেন্ডে সমাধান করে ফেলতে পারবা। বুঝতে পারলে? আমি মানে বেসিক শেখাচ্ছি তোমাদের এখন, মানে বেসিক শেখানো বলতে কি বেসিকটাই বলে দিচ্ছি, ট্রিক্স ফিক্সে যেতে গেলে হবে না। বলছে বার্ষিক 16% হারে 2 বছরের জন্য একটি নির্দিষ্ট অঙ্কের টাকার ওপরে সরল সুদ এবং বার্ষিক চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হচ্ছে এত টাকা। তাহলে যোগফলটি না বস, যোগফল নয়, মানে মূলধনটি নির্ণয় করো আর কি, ঠিক আছে? মূলধন বার করো। দেখো বস তোমাদের আমি শিখিয়ে এসেছি, 2 বছর বলেছে, প্রথম বছর দ্বিতীয় বছর, ধরলাম আমরা মূলধন 1,000 টাকা, 1,000 টাকা 16% 160, এখানেও 160, তাহলে এই 160-এর 16% করো, 16 256, মানে 25.6 টাকা, মানে 25.6 টাকা। এই যেটা বেরোয়, এই যেটা বেরোয় সেইটাই হচ্ছে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। টোটালটা চক্রবৃদ্ধি সুদ, এইটুকু না হচ্ছে সরল সুদ, আর এই নিচের দিকে যেটা থাকে সেটা হচ্ছে দুটো সুদের পার্থক্য, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য। কত পেলাম? যখন আমরা 1,000 টাকা আসল ধরেছিলাম তখন আমরা পার্থক্য পেলাম মানে 25.6, বলো? তাহলে আমরা বলবো 25.6 পার্থক্যতেই এতই কত, মানে 797-এ কত, একে এটা কত 25.6 কত, আর আমরা আসল ধরেছিলাম কত 1,000, 1,000-এ কত, 1,000-এ কত? বিষয়টা বুঝতে পারলে? এখানে কি করলাম যে যখন আমরা, আমি আবার ভালো করে একটু বলে দিই, ঠিক আছে? যখন আমরা, তুমি বলবা যে যখন দেখো এই 25.6 এটা তো সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য পেলাম কখন? যখন আমরা 1,000 টাকা আসল ধরেছিলাম তখন। তাহলে একে পাবো 1,000/25.6 ইন্টু তোমার এই এত পার্থক্য কত পাবো, আসল কত পাবো? আমার কথাটা বুঝতে পারলে? কত পার্থক্য? এই 797। বাংলায় লেখাগুলো উঠে গেছে, একটু দেখে নিও। এইটাই আর কি, কাটাকাটি করলেই মান চলে আসবে। দেখো এই দশমিক তুলে আর একটা শূন্য বেড়ে যাবে এখানে, 10,000, তার সাথে এটা গুণ, এইটা দিয়ে এটাকে ভাগ করে তোমাকে এইটা হচ্ছে একটু ক্যালকুলেটিভ প্রশ্ন চলে এসেছে, যেখানে তোমাকে ক্যালকুলেশন করতে হবে, মানে কাটাকাটি করতে হবে, ঠিক আছে? অবশ্য তাড়াতাড়ি করতে পারবা, অসুবিধা হবে না, মোটামুটি 30 সেকেন্ড মতো হয়তো লাগবে। চলে এসে পরের প্রশ্নে, বলছে যদি এই সংখ্যার প্রত্যেকটি জোড় অঙ্কে 2 এবং প্রত্যেকটি বিজোড় অঙ্কে 2 যোগ করা হয়। দেখো প্রতিটা, এই যে একটা সংখ্যা দিয়ে দিয়েছে, এত বড় সংখ্যা, এবার সংখ্যার প্রত্যেকটি অঙ্ক কোনগুলো বস তুমি তো জানোই, এই যে এক একটা অঙ্ক, এবার প্রত্যেকটি জোড় অঙ্কের সাথে 2 যোগ, আর প্রত্যেকটি বিজোড় অঙ্কের সাথেও 2 যোগ, মানে মোদ্দা কথা প্রত্যেক সংখ্যার সাথে 2 করে যোগ করো। যোগ করে যে নতুন সংখ্যা তৈরি হবে, সেই নতুন সংখ্যার বাঁদিক থেকে প্রথম অঙ্ক, বাঁদিক থেকে প্রথম অঙ্ক 3, মানে 2 যোগ করে 5 হয়ে গেছে, এবং ডান দিক থেকে প্রথম অঙ্ক 5, 2 যোগ করেছি 7 হয়েছে। তাদের যোগফল কত? 7 5 12, উত্তর অপশন 3। চলো, একটা অঙ্ক নাকি একদম ইজি অঙ্ক, এটাও তুমি হচ্ছে কি করবা, দেখো সবগুলো 16 বানিয়ে নিলে এগুলো 2 দিয়ে গুণ করতে হবে, এখানে 16 বানাতে গেলে কি করবা, 16 দিয়েই গুণ করতে হবে, তাই তো? এই গুণ করার পরে তুমি হচ্ছে এটা নিজেই করে নিও, ঠিক আছে? নিজে করে আমাকে জানিও তো এটা উত্তর কোনটা হয়েছে, না আমি করিয়ে দেবো, করে নিও, ঠিক আছে? করিয়ে দিলাম না কিন্তু। চলো এবার চলে আসি, দেখো পরের প্রশ্নে বলছে যে যখন 30, 15, 21 এবং 11 এর প্রত্যেকটিতে x যোগ করা হয় তখন একই ক্রমে প্রাপ্ত সংখ্যাগুলো সমানুপাতিক হয়। সমানুপাতিক হলে কি হয়? প্রথম বাই দ্বিতীয়,
তৃতীয় বাই চতুর্থ, তাই না বস? এইভাবেই তো বসে, মানে প্রথমে যেটা থাকবে সেটা প্রথমের ঘরে, 2 নম্বরে যে সংখ্যা থাকবে সেটা দ্বিতীয় স্থানে, 3 নম্বরে যেটা থাকবে সেটা তৃতীয় স্থানে, 4 নম্বরে যেটা থাকবে সেটা চতুর্থ স্থানে। বিষয়টা বুঝতে পারলে তবেই আমরা বলবো সমানুপাতিক বসেছে। তাহলে বসিয়ে দাও 30/15 প্রথম বাই দ্বিতীয়, তৃতীয়তে আছে 21, তৃতীয় বাই চতুর্থ 11। এবার প্রত্যেকটির সাথে এক্স যোগ করা হয়েছে, প্রত্যেকটির সাথে এক্স যোগ করা হয়েছে, করে দাও এক্স, এক্স যোগ করে দাও, যা বলবে তাই করবা, ভাষা অঙ্কের ভাষা বুঝতে হবে, তাহলে ইজিভাবে করতে পারবা। এবার এটা কি করতে হয়, বজ্রগণ করতে হয়। দেখো আমি একবারে করে দিচ্ছি, 30 আর 11 গুণ করো, কত হয়? 30 আর 11 গুণ করলে বলবো দাদা 330। এবার এই 30 দিয়েই একবার 11কে গুণ করতে হবে, একবার এক্সকে গুণ করতে হবে, কি বললাম বুঝতে পারছো? তারপরে এই এক্স দিয়ে একবার 11কে গুণ করতে হবে, একবার এই এক্সকে গুণ করতে হবে। তাহলে এই 30 দিয়ে এক্সকে গুণ করলে 30x, এই এক্স দিয়ে 11কে গুণ করলে 11x, তাহলে 30x আর 11x বলবো দাদা 30 আর 11 41, 41x। আবার এই এক্স দিয়ে তো এই এক্সকে একবার গুণ করা পড়বে, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। আমার কথা ধরতে পারলে? সমান সমান দাও, ঠিক এই পাশেও করো। 21 আর 15 গুণ করলে হয় কত? 15 দুগুণে 30, মানে 300 আর 15, 315 দাদা, 315 যোগ 15x আর এদিকে 21x, 15 আর 21 হচ্ছে 36, 36x লেখাটা বুঝে নাও, যোগ এক্স দিয়ে এক্সকে গুণ করলে এক্স স্কোয়ার। তার মানে দেখো সমান চিহ্ন থাকলে এবার সে কাটাকুটি যায়, এই এক্স স্কোয়ার বেরিয়ে গেল। এবার এই 36xটাকে দেখতে পাচ্ছ তো, এই 36xটাকে এ পাশে নিয়ে আসো, তাহলে 41 থেকে 36 গেলে বলবো দাদা 5x। আর এই 330কে ওপাশে নিয়ে যাও, তাহলে 315 থেকে 330 গেলে হয় 15, -15, 5 দিয়ে কাটলে এক্স এর মান পেলাম -3। এটুকু তো আর আশা করি বোঝা গেল, এক্স এর মান কত? -3, মাথায় রাখবা এক্স সমান -3। চলো এবার এইটার মান, মানে এটাকে আমরা, এটাও তো সমানুপাতে রয়েছে, দেখতেই পাচ্ছি চিহ্ন, সমানুপাতিক চিহ্ন দেওয়া হয়েছে। তো এইটার মধ্যে এই ওয়াই এর মানটা বার করতে হবে। সঙ্গে সঙ্গে বলবা প্রথমটা রয়েছে, তুমি তো জানোই শিখে গেলে, প্রথম এক্স এর মান কত? -3, -3 মানে 318, -18 একবারে লিখে দিই, হ্যাঁ বাস একবারে লিখে দিই, এক্স সমান -3, ওহো -3। তাহলে তুমি একবারে লিখে দিবা কি, যে এক্স এর মান -3 হলে 3 6 18, -18 ওয়াই আসে দ্বিতীয় নাম্বার ঘরে, 3 নাম্বার ঘরে এই ওয়াই আছে, 4 নাম্বার ঘরে এইটা দেওয়া আছে। তার মানে এক্স সমান হচ্ছে -3, তার মানে 3 3 9, -9 আর -9 -18। দাদা বজ্রগুণন করো, বজ্রগুণন করলে ওয়াই স্কোয়ার সমান -18 গুণ -18। তাহলে পরে তুমি বলবা মাইনাসে যদি গুণ করো তাহলে প্লাস হয়ে যাচ্ছে, আর এদিকে তুমি বলবা দাদা স্কোয়ার তুলতে গেলে বর্গমূল করতে হয়, বর্গমূল করতে গেলে তুমি দুটো 18 জায়গায় শুধু একটা 18 নিব, অর্থাৎ শুধু ওয়াই সমান হবে 18। চলো অপশানে দেখো, অপশান 1-এ রয়েছে, কিচ্ছু না, শুধু একটু বোঝার বিষয়। চলে আসি পরের প্রশ্ন, 4% বার্ষিক সরল সুদের হারে এত হচ্ছে টাকা আর কি, কত বছর ধরে এত টাকা হবে তা নির্ণয়। আর এমন কি অঙ্ক, তাই না? বাস সঙ্গে সঙ্গে বলো এটা তো টাকা, আসল মূলধন, এটা হচ্ছে তোমার হচ্ছে হয়েছে, তার মানে এর মধ্যে সুদ লুকিয়ে রয়েছে। তাহলে 1200 বাদ দিলে সঙ্গে সঙ্গে বলো 1080 হচ্ছে সুদ, 1080 হচ্ছে সুদ। আর আমরা জানি ওই আই সমান PTR/100 অ্যাপ্লাই করে দাও, তাই না? মানে 1200 ইন্টু 4% সুদ, আর হচ্ছে টাইমটা আমাদের বার করতে বলেছে, বলেই দিয়েছে কত বছর ধরে, নিচে 100, তাই না? দুটো শূন্য ঝেড়ে দিলা, 12 দিয়ে কাটলে 9 12 108, 90 হচ্ছে। 4 দিয়ে 90কে কাটলে কত হয় বলো? দেখো 2 দিয়ে 90কে ভাগ করলে 45, তাই তো? তুমি 2 দিয়ে কাটলে 4-এর এদিকে 2 হলো, এদিকে 45 হলো। এবার 45কে 2 দিয়ে ভাগ করা মানে 45-এর অর্ধেক, 44, 22 মানে 44, 22.5, অপশান 1 আমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন, বলছে দেখো যে চতুর্ভুজ ABCD-তে, আগে একটা চতুর্ভুজ তুমি যেমন সমান একটা চতুর্ভুজ এঁকে নিলে, নাম দিয়ে দাও ABCD, বেশ ভালো কথা। তা বলছে ABCD-তে AB 17, দাদা কই AB? এই যে AB 17। তারপরে বলছে BC 8, BC হচ্ছে 8, CD 9, CD হচ্ছে 9, AD হচ্ছে 12, AD 12, এবং AC 15, AC 15। হয়ে গেল। তুমি এই সংখ্যাগুলো দেখে তোমার কি কিছু মনে পড়ছে? ভুলে গেলে যদি বলো যে দাদা ভুলে গিয়েছি, তাহলে কিন্তু হবে না। তোমার কিন্তু একটা জিনিস মনে করা উচিত যে 9 12 15 মানে 3 4 5, 5 12 13, 6 8 10, তারপরে 8 15 17, 7 24 25, কিছু মনে পড়ছে কি? ত্রিপ্লেট মাথায় করে দেখো, মানে মনে করে দেখো, আমি শিখিয়ে এসেছি। তাহলে এখানে দেখবা যে দাদা এটা হচ্ছে 3 4 5, মানে ত্রিপ্লেট হচ্ছে। আর ত্রিপ্লেট হলে পরে, ত্রিপ্লেট কি বলে, যদি 3 যদি লম্ব হয়, 4 তাহলে ভূমি হবে, 5 হয়ে যাবে অতিভুজ। আর অতিভুজের সামনেই থাকে কি, যে হচ্ছে এটা তো একটা
দেখো ট্রিপলেট কখন হয়, যখনই কোনো সমকোণী ত্রিভুজ হবে সেক্ষেত্রেই তোমার এই ট্রিপলেট হওয়া সম্ভব। আর ওই অতিভুজের সামনেই সমকোণ হয় মানে এখানেই কি হবে, হয় এটা ভূমি হবে না এটা ভূমি হবে, এদের দুজনের মধ্যে যে কোনো একজন ভূমি যে কোনো একজন লম্ব হবে। আর তুমি এখানে বলো আমার দরকার নেই কোনটা ভূমি কোনটা লম্ব আমার জানার দরকার, মানে কোনটা ভূমি আর কোনটা হচ্ছে লম্ব জানার দরকার নেই, তুমি ভূমি আর উচ্চতা মানে লম্ব তো জেনে গেছো, তাহলে তুমি কি পড়ে নিয়েছো যে ত্রিভুজের ভূমি আর উচ্চতা জানা থাকলে ক্ষেত্রফল কি হয়, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, যে কোনো একটা ভূমি ধরো 12 ভূমি ইন্টু উচ্চতা 9, তাহলে 2 দিয়ে 6, 9কে কাটলে 6, 6 নং 54, তাহলে এইটুকুর ক্ষেত্রফল কত হলো 54। আমার কথা বুঝতে পারলে কি বলতে চাইছি আমি? এটাও কিন্তু ট্রিপলেট। দেখো 8, 15, 17, 17 সবসময় বড়টাই আর কি অতিভুজ হয়, তাহলে 17 যদি এইটা যদি অতিভুজ হয় তাহলে এই সামনেটা এই কোণটাই হচ্ছে তোমার কি কোণ হবে, সমকোণ, হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই দিকের যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটা বাহু মানে তোমার হচ্ছে ভূমি হবে, যে কোনো একটা লম্ব হবে, সে হোক না 8, 15, তাই না? তাহলে আমরা জানি ত্রিভুজের ভূমি উচ্চতা জানা থাকলে হাফ ইন্টু ভূমি ধরলাম 8 আর উচ্চতাটা ধরলাম 15, যাই যাই কিছু ধরি না কেন, 2 দিয়ে কাটলে হচ্ছে কত বলো বাস, 4, 4, 15, 60, 60 হচ্ছে, তাহলে এদিকের ক্ষেত্রফল 60, তাহলে এই 60 আর এদিকে 54, 60 আর 54 কত, 110 আর 4, 14, 114। আমার কথাটা বুঝতে পারলে? 114 এখানে সঠিক উত্তর। এটা হচ্ছে একটা ত্রিভুজ, এটা হচ্ছে 90 ডিগ্রি, আর এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে সেই ত্রিভুজকে আমরা কি বলবো, সমকোণী ত্রিভুজ, যার একটি কোণ সমকোণ, তাই তো বস? আর এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই ট্রিপলেট সম্ভব, 3, 4, 5 যে ট্রিপলেট না, এই ট্রিপলেট কেবল এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই সম্ভব, ঠিক আছে? তাহলে এইটা যদি 3 হয় এইটা 4 হবে, সবসময় বড় সংখ্যাটাই হয় অতিভুজ, এটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব, বা ত্রিভুজটাকে যদি এইভাবে বসাতে তাও কিন্তু এই 3 এখানে চলে আসতো, 3 তখন ভূমি হতো, 4 হয়ে যেত তোমার হচ্ছে লম্ব, আর এদিকে 5 হয়ে যেত অতিভুজ। অতিভুজ আলাদাই থাকবে, যে কোনো একটা ধরলে হলো, বিষয়টা বুঝতে পারলে? চলো পরের প্রশ্ন দেখো, বলছে একজন বিক্রেতা 7 টাকায় আচ্ছা এটা প্রশ্নটা মিস হয়ে গেছে, দেখো একজন বিক্রেতা 1 টাকায় 7টি লেবু, ঠিক আছে ঠিক করো, এই জন্য বলি যে ক্লাসগুলো দেখবা কিন্তু, ঠিক আছে? বলছে দেখো একজন বিক্রেতা 1 টাকায় 7টি লেবু কিনেছে, 75% লাভের জন্য তাকে 1 টাকায় কয়টি লেবু বিক্রি করতে হবে? ভালো করে কথা বোঝো, 1 টাকায় 7খানা লেবু কিনেছে, 1 টাকায় 7খানা লেবু কিনেছে, তাহলে একটা লেবুর দাম কত পড়ছে? সঙ্গে সঙ্গে বলো দাদা, 1 টাকায় যদি 7টা কেনে, দাদা 1 টাকায় যদি 7টা কেনে, মানে আমরা উল্টে বলি, হ্যাঁ 7টা লেবুর দাম যদি 1 টাকা হয় তাহলে একটা লেবুর দাম হবে 1/7 টাকা, সিম্পল ব্যাপার, বুঝতে পারছো তো? তাহলে এবার তুমি আমায় বলো একটা লেবু, এটা লেবু, এটা দাম এত টাকা, একটা লেবুর দাম 1/7 টাকা, এবার এর উপরেই তো তোমার কত কী লাভ করতে হবে, 75% লাভ করতে হবে, এর উপরেই তুমি 75% লাভ করবা, তার মানে 100 জিনিস তোমাকে 175-এ বেচতে হবে, তাই না? তবেই তো 75% লাভ হবে। কাটো, দেখো 7 দিয়ে কাটো, আগে তুমি দিয়ে কাটো, মানে হচ্ছে 15 দিয়ে 25 দিয়েই কাটো, 4 পঁচিশ 100, এদিকে হচ্ছে 5, 6, 7, 7 পঁচিশ 175, সাথে সাথে বেরিয়ে গেল, থাকছে হচ্ছে 4 আর উপরে 1, 1/4, 1/4 থাকছে, এখান থেকে আমরা বলবো এত কি, এত টাকা, এত টাকা, মানে মানে তুমি বলবা দাদা একটা লেবুর দাম 1/4 টাকা, কি বললাম? একটা লেবুর দাম 1/4 টাকা কখন হচ্ছে, যখন আমরা 75% লাভ করে নিচ্ছি, তখনই আমাদের কি করতে হবে, একটা লেবুকে 1/4 টাকায় বিক্রি করতে হবে। তাহলে 1/4 টাকা, 1/4 টাকায় তুমি একটা লেবু দিচ্ছ, তাহলে 1 টাকায় কটা লেবু দিবা বলো? এটাকেই তো তুমি উল্টে দিবা, উল্টে 4/1 মানে 4 অক্ষে 4, 4টি লেবু দিবা, তাহলে টাকায় কয়টি লেবু বিক্রি করবে, 4টি লেবু। দেখো আমি কিন্তু এখানে তোমাকে মানে শর্টকাটও কিন্তু বলে দিতে পারতাম, এই সূত্র মতো আর কি, কিন্তু বললাম না যাতে তুমি বুঝতে পারো, একটু হলেও তো বুঝলে, তাই না? বোঝাটাই মেন। চলো বলছে দুটি সম্পূরক কোণের মধ্যে বৃহত্তরটি ছোট কোণের চেয়ে 50 বেশি, তাহলে ছোট কোণটি কত? এবার এমন কি, তুমি তো বুঝেই গেছো যে সম্পূরক কোণের মান কত, দুটো সম্পূরক কোণের মান হচ্ছে 180 ডিগ্রি, মানে যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখানে বলছে দেখো যে বৃহত্তরটি, বড়টা ছোট কোণের চেয়ে 50 বেশি, বড়টা ছোটটার 50 বেশি, মানে ছোটটা x হলে বড়টা হবে x + 50, x + 50, আর এদের যোগ করলে পরেই পাওয়া যাবে 180, সমান সমান দিয়ে 180, তাহলে এখান থেকে বলবা 2x সমান ওদিক থেকে হয়ে যাচ্ছে কি 50 বেরিয়ে গেলে 130, তার মানে কেটে গিয়ে হবে দাদা 65। বুঝতে পারলে? 130কে 2 দিয়ে ভাগ করলে কথাই 65। তারপরে দেখো সরল, এই আর এমন করানোর কি আছে, নিজে দেখে নিও। পরে প্রশ্ন কি বলছে দেখো, যে পাইপ এ একটি ট্যাঙ্ক 18 মিনিটে পূরণ করতে পারে। এই তো দাদা এ পাইপ, যেটা 18 মিনিটে ভর্তি করে, প্লাস চিহ্ন দিয়ে বোঝাচ্ছি যে ভরে।
আর পাইপ বি সম্পূর্ণ ভরা ট্যাঙ্কটি 20 মিনিটে খালি করতে পারে। আর একটা বি পাইপ আছে যে কী করে 20 মিনিটে খালি করে, মাইনাস দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে, সে যেখানেই দাও মাইনাস। তা বলছে প্রথমে আচ্ছা ঠিক আছে, প্রথমে যাওয়ার আগে আমরা আগে ট্যাঙ্কের ধারণ ক্ষমতাটা বার করে নিই, যে ট্যাঙ্কে কতটুকু জল ধরে। তাহলে সেটা কী করে বার করতে হয়, এদের লসাও করে 18 করে লসাও করলে বলবো 180 টোটাল ট্যাঙ্কের জল ধারণ ক্ষমতা। ইউনিট কী করে বেরোয়, 18 দিয়ে 180কে ভাগ করলে হয় 18, 10কে 180, 20 দিয়ে ভাগ করলে 9। তাহলে এখানে বলবা যে এগুলো পার মিনিটে এ কি করে 10 ইউনিট করে জল ভরে দেয় ট্যাঙ্কের মধ্যে, আর বি তো খালি করার নল, ও কি করছে পার মিনিটে, এগুলো সব পার মিনিটে বেরোয়, এগুলো সব কি ক্ষমতা সবসময় পার মিনিটে বেরোচ্ছে। তাহলে কি হচ্ছে, এ হচ্ছে খালি করে দিচ্ছে, তাই না। এবার কি হলো দেখো, প্রথমে পাইপ এ খোলা হলো এবং 6 মিনিট পরে পাইপ বিকেও খোলা হলো। তার মানে 6 মিনিট পর্যন্ত তো পাইপ এ চলেছিল, এটা তো স্বাভাবিক ব্যাপার, তুমি বুঝতে পারছো। তাহলে এ পাইপ কি করে 1 মিনিটে 10 ইউনিট জল ভরে দেয়, তাহলে 6 মিনিটে 60 ইউনিট জল ভরে ফেলবে। তাহলে 180-র মধ্যে 60 ইউনিট জল যদি ভরে ফেলে তাহলে থাকে কত, 120 ইউনিট জল পড়ে রয়েছে। এবার ওই 120 ইউনিট জল বলেছে অবশিষ্ট ট্যাঙ্কটি কতক্ষণে সম্পূর্ণরূপে পূরণ হবে। বোঝো, এবার এই 6 মিনিট পরে বিকে চালু করে দেওয়া হলো। এ 1 মিনিটে 10 ইউনিট ভরছে, বি 1 মিনিটে 9 ইউনিট ঝেড়ে দিচ্ছে, মানে বাইরে ফেলে দিচ্ছে। তাহলে মধ্যা জিনিস দাঁড়ালো কি, 1 মিনিটে 1 ইউনিট ঢুকছে। তাহলে 1 মিনিটে যদি 1 ইউনিট ঢোকে, তাহলে 120 ইউনিট জল ঢুকতে আমার 120 মিনিট সময় লেগে যাবে। বিষয়টা ধরা গেল, কিচ্ছু ছিল না অঙ্কের মধ্যে। চলো দেখো, খুব সুন্দর একটা প্রশ্ন চলে এসছে, সিম্পলিফিকেশন করতে হবে। এটা দেখে তুমি কি বুঝতে পারছো, এই জন্য বলি সূত্র কিন্তু মাঝে মাঝে কাজে লাগে। দেখো এ মাইনাস বিটা হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার হচ্ছে মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো। এ মাইনাস বিটা হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, আমিও অনেকদিন পড়িনি, মনে নেই, মানে একটু কনফিউশনের মধ্যে, যাই হোক দেখে নাও। তাহলে এ মাইনাস বিটা হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মানে 2, একবারে করে দিই, হ্যাঁ 2 মানে 2 দুগুণে 4, 4 এক্স স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab মানে 2 ইন্টু 2x ইন্টু 5y। দেখো আমি তাও লিখেই দিই, 2 ইন্টু 2ab 5y। এবার এ বির জায়গায় আমি এইসব লিখছি, এখন যদি সেই সব জিজ্ঞাসা করো আমার কাছে তাহলে কেমন হবে না। এখানে দেখো এ 2xকে আমি এ ধরছি আর 5yকে আমি বি ধরছি, সেই জন্য আমি বলছি এবি কিন্তু লিখছি এটা, বুঝতে পারছো। চলো একবারেই করিয়ে দিই, অনেকে তো বোঝোই, অনেক তোমরা অঙ্ক করো ভালোই। তাহলে এখানে বলবো দাদা যে এ মাইনাস বিটা হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস 2ab অর্থাৎ হচ্ছে 5 দুগুণে 10 দুগুণে 20 xy হচ্ছে প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে তোমার 5 5 25 ওয়াই স্কোয়ার। এবার তারপরে প্লাস রয়েছে, এই প্লাসটা দিলে, এই যে এই প্লাসটা। এবার বলো এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো। এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, তার মানে হচ্ছে তুমি এখানে বলবা 5 5 25 এক্স স্কোয়ার, নিচে লিখি, হ্যাঁ যোগ দিয়ে 2ab মানে 5 দুগুণে 10 আর 2 20 20 xy যোগ দিয়ে বলবা দাদা হচ্ছে 2 দুগুণে 4 4 4 ওয়াই স্কোয়ার, প্লাস চিহ্ন দিলাম, এই প্লাস চিহ্নটা। তারপরে এখানে রয়েছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বলো বস, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কী হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মানে কোনটা, এইটা এ এইটা বি, আগেই ধরে নিয়েছি কিন্তু, বিষয়টা বুঝতে পারছো। তাহলে 4 এক্স স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 5 5 25 ওয়াই স্কোয়ার। এবার দেখো কিছু কিছু কাটা যাবে, সেগুলো একটু দেখে নাও। এই যে মাইনাস 20x প্লাস 20x মানে হ্যাঁ এক্স ওয়াই আর কি, মাইনাস 20x ওয়াই আর প্লাস 20x ওয়াই কেটে গেল। আর কি কাটা যাচ্ছে দেখো, এই যে প্লাস 25 ওয়াই স্কোয়ার আর এই যে মাইনাস 25 ওয়াই স্কোয়ার কেটে গেল। আর কি কাটা যাচ্ছে, আর কিছুই কাটা যাচ্ছে না। তাহলে 4খানা এক্স স্কোয়ার, এখানে 4খানা এক্স স্কোয়ার আর এখানে 25খানা এক্স স্কোয়ার, তাহলে 4 4 8, 8 আর 25 কত, 25 আর 8 কত 33, 33খানা এক্স স্কোয়ার আছে, আর কি আছে, আর 4খানা ওয়াই স্কোয়ার আছে, শুধু 4খানা ওয়াই স্কোয়ার আছে, এইটাই উত্তর। দেখো ওই দেখো অপশন 4 রয়েছে 33খানা এক্স স্কোয়ার আর 4টে ওয়াই স্কোয়ার। মানে বিষয়টা বুঝতে পারলে তো, বোঝাটাই হচ্ছে মেন জিনিস। পরে প্রশ্ন বলছে যে দুটি সংখ্যার অনুপাত এত হলে তাদের লসাগু, বানান দেখবে, বারবার করে বলছি আমি, দেখো ট্রান্সলেট করেছি, অত ভালো করে এডিট করে করার সময় আমার কাছে নেই, সেই জন্য যেগুলো একটু এদিক ওদিক হয়ে গেছে আমি বলে দিচ্ছি, সেগুলো দেখে নিবা। তাছাড়া এটাই তোমার কাছে রিকোয়েস্ট আমার, ঠিক আছে। বলছে তাদের গসাগুর গুণফল এত, তা বলছে লসাগু এবং গসাগুর হচ্ছে গুণফলের নয়, লসাগু এবং গসাগুর পারস্পরিক ক্রিয়াগুলির যোগফল কত। দেখো এগুলো মানে প্রশ্নটা কেমন হতে পারে সেটা আমি দেখেই বুঝতে পারছি, বুঝতে পারছো। সেই জন্য আমি তোমাদের বলে দিচ্ছি আসলে প্রশ্নটা কেমন এসেছিল, যে দুইটি সংখ্যার অনুপাত দিয়েছে এত, তাদের লসাগু এবং গসাগুর গুণফল দিয়েছে এত, এবং বলছে লসাগু এবং গসাগুর হচ্ছে পারস্পরিক পারস্পরিক মানে এখানে বলতে চাইছে যে ব্যস্তানুপাতের যোগফলটা কী হবে, এরকম আর কি। তাহলে এখানে তুমি সঙ্গে সঙ্গে বলা দা
সংখ্যা দুটোর অনুপাত এটা, তার মানে আমি ধরলাম একটা সংখ্যা 5x আর একটা হচ্ছে 3x। এবার আমরা তো জানি যে সংখ্যা দুটির গুণফলই সমান লসাগু ইন্টু গসাগু, তাই তো? এই যে লসাগু ইন্টু গসাগুর গুণফলই দিয়ে দিয়েছে 135। তো এবার কী করবা, 5 5 3 5 15x², 15x² সমানই তোমার হচ্ছে 135। 15 দিয়ে যদি এটা ঝাড়ো কত হয় বলো, কত? 9 15 135, তাহলে x² সমান হচ্ছে 9। x এর মান দাঁড়াচ্ছে দাদা 3। x এর মান যদি 3 দাঁড়ায় তাহলে সংখ্যা দুটো কী কী? 3 5 একটা 15 আর হচ্ছে 3 3 9, তাহলে একটা 15 একটা 9। মনে রাখবে সংখ্যা দুটো কী কী? একটা 15 একটা 9। এবার বলেছে তাদের লসাগু আর গসাগু। লসাগু কত? 15 আর 9 লসাগু তুমি সঙ্গে সঙ্গে হলো 45। আর গসাগু কত? গসাগু হচ্ছে 3। এদের পারস্পরিক ক্রিয়াগুলি মানে এদের হচ্ছে ব্যস্তানুপাতের যোগফল আর কি। পারস্পরিক ক্রিয়া বলতে ব্যস্তানুপাতের যোগফল। ব্যস্তানুপাত মানে তো বোঝোই, 3-এর ব্যস্তানুপাত হবে 1/3 আর 45-এর ব্যস্তানুপাত হবে 1/45। এদের যোগফল মানে আগে পিছিয়ে হলে কোনো অসুবিধা নেই। সঙ্গে সঙ্গে বলো দাদা 45 লসাগু হচ্ছে, এদিকে হচ্ছে কত? 3 15 45 মানে 15কে 15 যোগ 1, তার মানে 16 16 16 16/45 আছে কি? এ দেখো অপশান একেই রয়েছে, 16/45। বুঝতে পারলে বিষয়টা? কোনো জায়গায় সমস্যা হলে বলবা। চলো পরের প্রশ্ন দেখো, বলছে দেয়ালের সাথে হেলে থাকা একটি মই অনুভূমিক ভূমির সাথে এমন একটি কোণ তৈরি করে যে ট্যান থিটা এত হয়। তো যদি দেয়াল থেকে মইয়ের ওপরের অংশের উচ্চতা এত মিটার হয় তাহলে দেয়াল থেকে মইয়ের পাদদেশের দূরত্ব নির্ণয় করো। দেখো বস, ভালো করে বোঝো, একটা বিল্ডিং দেওয়াল, এই হচ্ছে ভূমি। এবার একটা মই তুমি কি করলে? এই বরাবর একটা মই তুমি দেয়ালে হেলিয়ে দিলে, ঠিক আছে? এবার কেসটা কি করছে দেখো, তা বলছে যে দেয়ালের সাথে হেলে থাকা একটি মই অনুভূমিক ভূমির সাথে এমন একটি কোণ তৈরি করছে, এই ভূমির সাথে এই এমন একটা কোণ তৈরি করছে যে কোণটার মানে হচ্ছে ট্যান থিটা কত? 15/8। ট্যান থিটা 15/8। বলো ট্যান মানে কি? ট্যান কি বোঝায়? ট্যান বোঝায় দাদা লম্ব বাই ভূমি। ট্যান কি বলে? ট্যান সমান কি? ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে এর মধ্যে লম্ব কোনটা? এইটা লম্ব আর নিচেরটা ভূমি, তাহলে লম্ব 15, ভূমি হচ্ছে দাদা 8, তাই তো? একদম সোজা অঙ্ক। দেখো না কি হয়, বলছে যদি দেয়াল থেকে মইয়ের ওপরের অংশের উচ্চতা 30 মিটার, এই যে দেয়াল, বুঝতে পারছো? এই মইয়ের ওপরের অংশের উচ্চতা 30 মিটার। কত মিটার? 30 মিটারে 30 মিটার। আমরা দেখলাম ইউনিটে 15 ইউনিট। 15 ইউনিট সমান যদি 30 মিটার হয় তাহলে 1 ইউনিট সমান তুমি বলবা দাদা 2 মিটার। 1 ইউনিট মানে 2 মিটার। বলছে তাহলে দেয়াল থেকে মইয়ের পাদদেশের দূরত্ব নির্ণয় করো। এই যে দেয়াল আর এই মইয়ের পাদদেশ, এর মধ্যে ইউনিট কত? 8 ইউনিট। 1 ইউনিট সমান 2 মিটার, 8 ইউনিট সমান 16 মিটার। অপশন 2 আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের প্রশ্ন। বলছে মানুষকে 7 ঘন্টায় 519 কিমি দূরত্ব অতিক্রম করতে হয় যদি সে ওই দূরত্বের 2/3, এই দূরত্বেরই 2/3 দূরত্ব কত? 519। তার 2/3 মানে কি? 3 ভাগের 2 ভাগ। 3 ভাগের 2 ভাগে বার করে নাও, কত হয়? 3 দিয়ে কাটো, 3 অক্ষে 3 3 7, হ্যাঁ 3 7 21, 3 3 9, এর সাথে 2 গুণ করো, 2 গুণ করে 17 দুগুণে 34, 3 দুগুণে 6, 346 কিলোমিটার, ঠিক আছে? তাহলে এই যে এই দূরত্বের 2/3 সে 5 মানে 5/7 সময় অতিক্রম করে। এটা কত সময় যায়? 5/7 সময়ে এই দূরত্বটা অতিক্রম করে। তাহলে অবশিষ্ট সময়সীমার মধ্যে অবশিষ্ট দূরত্ব অতিক্রম করার জন্য তার গতিবেগটা কত হওয়া উচিত? ভালো করে আমার কথাটা বোঝো। বলছে প্রশ্নে যে 7 ঘন্টায় এত কিলোমিটার যায়, যার মধ্যে এই এত কিলোমিটারের 3 ভাগের মধ্যে 2 ভাগ করলে যেটা হয় সেইটা সে হচ্ছে সময়ের দিক থেকে ধরতে গেলে 7 ভাগ, এই সময়টা তো যে সময়, সেই সময়টাকে 7টে ভাগ করলে তার মধ্যে 5 ভাগ সময়েই এত কিলোমিটার চলে যাচ্ছে। আসলে তুমি তো দেখতেই পাচ্ছ যে সময়টাই তো 7 ঘন্টা। তার মানে 7 ঘন্টাকে 7 ভাগ করলে এক এক ঘন্টা মানে 7 ইউনিটকে 7 ঘন্টার হিসাবে ভাগ করলে 1 ইউনিট সমান 1 ঘন্টা। বুঝতে পারছো আমার কথা? তাহলে 1 ইউনিট সমান যদি 1 ঘন্টা হয় তাহলে 5 ইউনিট সমান মানে 5 ভাগ সমান হবে 5 ঘন্টা। তাহলে 5 ঘন্টায় সে এত কিলোমিটার চলে যাচ্ছে। তাহলে বাকি রয়েছে তার আর 2 ঘন্টা। 2 ঘন্টায় কতটুকু যাবে? দেখো টোটালে 519, তার মধ্যে 346 চলে গেছে, থাকছে কত? 3, এদিকে হচ্ছে তোমার হচ্ছে কত বলো? 5 মানে হচ্ছে 6, আর এদিকে হচ্ছে 163 কিলোমিটার থেকে যাচ্ছে অবশিষ্ট দূরত্ব। তাহলে এই অবশিষ্ট দূরত্ব তার আর হাতে কতটুকু সময় রয়েছে? 2 ঘন্টা সময়। 2 ঘন্টার মধ্যে এই 163 টাকা যেতে হবে। বুঝতে পারলে? 8 দুগুণি 16, 8 দিয়ে শুরু মানে অপশান 1 সঠিক উত্তর। চলো পর্যবেক্ষণ মানে কি বলছে দেখো, এত 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 সংখ্যাগুলোর মধ্যে মধ্যমা, একদম দেখো মধ্যমা জানতে চাই, কিছুই না। দেখো সিম্পল ব্যাপার দাদা, যখনই এরকম সংখ্যাগুলো অনেক ভরি ভরি সংখ্যা দিয়ে বলবে যে মধ্যমা নির্ণয় করো, তাহলে তুমি কি করবা?
সবার প্রথমে মধ্যমা মানে বিষয়টা হচ্ছে কি, এই যে সংখ্যাগুলো রয়েছে এদের মধ্যিখানে মাঝখানে কি আছে সেইটাই আমাদের বার করতে হবে, সেইটাই হচ্ছে মধ্যমা। পরিষ্কার সোজা সাপটা ভাষায় যেটা বলে যে মধ্যিখানে মানে মাঝখানে যেটা আছে সেটাই আমাকে নাও। কিন্তু সংখ্যাগুলো যখন তুমি সাজাবা না, তখন একটা সিরিজে সাজাবা, হয় ছোট থেকে বড়, না হলে বড় থেকে ছোট। চলো ছোট থেকে বড় সেই সংখ্যাগুলো সাজিয়ে নাও। দেখো সবার প্রথমে ছোট কি 11 গেল, তারপরে আছে 18, হ্যাঁ 18ই ছোট মনে হচ্ছে, 18। তারপরে হচ্ছে 18 পরে বলো বস, 18 পরে 27, 87ই তো, হ্যাঁ 27, 11 গেল, 18 গেল, 27 গেল, 30 আছে আর একটা ছোট 30, তারপরে হচ্ছে 34, তারপরে হচ্ছে 35। আর সাজাবো না, তুমি দেখো তো এখানে কটা সংখ্যা আছে তাই দেখে নাও। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টা, মোটমাট 11টা সংখ্যা আছে। আমি যদি বলি 11টা সংখ্যার মাঝখানে কোন সংখ্যা পড়ছে, তুমি বলবা এদিকে 5টা ওদিকে 5টা, মাঝখানে পড়বে 6 নাম্বার সংখ্যাটা। আমি পরপর সাজাবো না, 6 নাম্বার সংখ্যা কোনটা, এই 6 পর্যন্ত সাজিয়ে নিয়ে বার করতে পারবা তুমি, তাই না? 1, 2, 3, 4, 5, 6 সাজাতে গেলে এইভাবে যদি সবগুলো সাজাই 6 নাম্বারে, অর্থাৎ এদিকে 5টা বাদ ওদিকেই 5টা বাদ, মাঝখানেই পড়ছে 35 আমাদের সঠিক উত্তর। বিষয়টাকে বুঝতে পারলে? কিচ্ছু না, একদম সহজ জিনিস। বলছে দেখো একটি ডেটা সেটের মোড এবং মিডিয়ান যথাক্রমে এত এবং এত, ডেটা সেটের গড় কত, গড় মানে মিন কত, মিন। দেখো এই সূত্র একটা মাথায় রাখবা যে মোড সমান কি, মোড সমান 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন, 2 ইন্টু মিন মানে গড়, এই মিনই আমাদের জানতে চাইছে। গড়কে আমি ধরলাম এক্স ইন্টু 2 মাইনাস সমান চিহ্ন দিলে 3 ইন্টু মিডিয়ান কত, মিডিয়ান বলেছে 88। দেখো মোড হচ্ছে এটা, মিডিয়ান হচ্ছে এইটা, তাহলে 88। মোড হচ্ছে কত তোমার বস, 28.4 হয়েই গেল অঙ্ক। এটুকু মাইনাস আছে, এবার নিয়ে আসো, হচ্ছে 2x, তো 2xটা মাইনাস আছে, এবার আসলে প্লাস 2x। তাহলে এদিকে থাকছে কি বস, এদিকে থাকছে বলো হচ্ছে 3 × 24 = 4, এদিকে 26, তাই তো? এবার এইটাকে ওপাশে নিয়ে যাও, বিয়োগ হয়ে যাবে, বিয়োগ করো 28.4। তাহলে দেখো বিয়োগ, এখানে একটা দশমিক দিয়ে 0 ধরে নাও, বিয়োগ করতে সুবিধা হবে। 10 থেকে 4 গেলে 6, পয়েন্ট দিলে এখানে 9 হলো, 14 থেকে 9 গেলে কত হয় বলো, 5 হচ্ছে। এখানে তোমার হচ্ছে 3 হলো, 3 হচ্ছে, তাহলে এখানে আর কি হচ্ছে, আর 2 তো 2 থেকে যাচ্ছে, তাই না? বুঝতে পারছো তো? তাহলে 2x সমান দাঁড়াচ্ছে 235.6। তাহলে x এর মান কি, 2 দিয়ে এটাকে ভাগ করো। দেখো 2 দিয়ে ভাগ করলে, আমি এখানে হালকা করে বুঝিয়ে দিই, 2 অক্ষে 2, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, মানে 117.8 আছে কি, 117.8। বুঝতে পারলে? কাটাকুটি নিজের মতো করে করবা। বলছে পরে প্রশ্ন দেখো, যে প্রথম 14টি পূর্ণ সংখ্যার গড় কত। কি বস, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, বলো শূন্য কি পূর্ণ সংখ্যা? অবশ্যই শূন্যও কিন্তু পূর্ণ সংখ্যা। তাহলে প্রথম 14খানা পূর্ণ সংখ্যা কি বলছে, সঙ্গে সঙ্গে বলা 0 ধরে, 0, 1, 2, 3 ধরে কত পর্যন্ত, 13 পর্যন্ত যাবো। কিন্তু কখনোই 14টি বলে প্রথম 14 বলেছে 14 পর্যন্ত যাবে না কিন্তু, কারণ 0 একটা পূর্ণ সংখ্যা। আর এই যে একটা সিরিজে চলছে, তুমি তো জানোই প্রথম n সংখ্যক সংখ্যার যোগফল কি হয়, n × n+1/2 বা n ইন্টু হচ্ছে, হ্যাঁ এই সূত্রই n × n+1/2। ঠিক আছে, এই সূত্রটাই আমি বলে দিচ্ছি, তাছাড়া শর্টকাট আর কি, সূত্রই এখানে শর্টকাট। তাহলে n × n+1/2, তাহলে পরেই এইটুকুনার শুধু যোগফলটা আমরা পেয়ে যাব। বিষয়টা বুঝতে পারলে? তাহলে এখানে হচ্ছে n এর মান 13 হয়, সবসময় লাস্টে যে থাকে যত পর্যন্ত যেতে বলে সেটাই। তাহলে 13 × 14/2, কি বললাম, 13 × 14/2। এইটা পেলাম হচ্ছে আমরা কি, সংখ্যাগুলোর যোগ এবং তাদের গড় বার করতে বলেছে। তাহলে গড় বার করতে বলে কি করতে হয়, মোট যে কটা সংখ্যা আছে সেই কটা সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। 14খানা সংখ্যা, তাই 14 দিয়ে ভাগ করবো, ভাগ মানেই তো নিচে বসানো যায়, 14 বেরিয়ে গেল, 2 দিয়ে 13 কাটলে 6.5, অপশন 1 আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরে প্রশ্ন। বলছে 98 সেমি ব্যাসের একটি গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল। দেখো এর একটা সূত্র আছে, গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 4πr²। মাথায় রাখবা, সব কাজে লাগবে, ঠিক আছে, 4πr²। তাহলে এখানে হচ্ছে 4 × π মানে 22/7 × r²। দেখো এটা কি, এটা হচ্ছে ব্যাস যা থাকে ব্যাসার্ধ তার অর্ধেক হয়ে যায়। তাহলে তোমার 98 এর অর্ধেক কত, 49 মানে 49 r² মানে আরেকটা 49। তাহলে 7 দিয়ে কারো 7 7টা 49 হচ্ছে, 49 হচ্ছে। এবার সব কটা গুণ করলে উত্তর চলে আসবে। ভয় পাবা না, আমি শিখিয়ে দিচ্ছি। দেখো সঙ্গে সঙ্গে ইউনিট ডিজিট, এককের ঘরের অঙ্কটা দেখো তো কি হয়। তুমি আগে এইটুকু গুণ করে নাও, 4 7টা 28 হচ্ছে, 28 গুণ 49 গুণ 22। এককের ঘরটা গুণ করো তো বস, দেখো 8 নং 72, 72-এ 2, 2 দুগুণে 4, মানে অপশনে সেইটাই উত্তর হবে যার এককের ঘরের অঙ্কটা 4 হবে। এ তো আচ্ছা ঝামেলায় পড়লাম দাদা, তিনটেই তো
4 রয়েছে, তাহলে এটা তো হবে না একদম 100% শিওর। এই 2 3 4-এর মধ্যে যে কোনো একটা ভয় পাবা না, কি বললাম, ভয় পাবা না। দেখো তাহলে তুমি বুঝে গেলে যে 2 3 4। চলো সেই পুরনো যুগের একটা পদ্ধতি অ্যাপ্লাই করি, ডিজিট সাম। ডিজিট সাম কি বলে সেটা তো তুমি জানোই, ডিজিট সাম অ্যাপ্লাই করবো শুধু। দেখো তাহলে যোগ করো, 2 2 4, 4 হচ্ছে, এদিকে হচ্ছে 10, 10 মানে দাদা 1 1, আর এদিকে হচ্ছে 9-এর কোনো দাম নেই ডিজিট সামে, এদিকে 4, তার মানে 4 4 8। ও ওগুলো তো গুণ সম্পর্ক রয়েছে, তার মানে 4 অক্ষে 4, আর এদিকে 4 4 16, 16 মানে কত 7 7। তার মানে এদের মধ্যে যেটা উত্তর হবে তার অঙ্কগুলির যোগফল 7 হতে হবে। চলো দেখো 9-এর কোনো দাম নেই, 4 আর 2 6 আর 3 7 হয় না, কোনোদিন হবে না। 8 আর 1 9, 9-এর ডিজিট সামে 9-এর দাম নেই, 4 আর 3 7, অপশন 3 সঠিক উত্তর হতে বাধ্য। বিষয়টা বুঝতে পারলে? গুণ করবো না আমরা, ডিজিট সাম অ্যাপ্লাই করবো, যখন যখন যেটা মনে পড়বে তখন সেটাই অ্যাপ্লাই করবো। চলো বলছে রাহুলের বয়স তার মেয়ের বয়সের 3 গুণ। 3 গুণ, বেশ ভালো কথা। রাহুল আর তার মেয়ে, রাহুলের বয়স তার মেয়ের বয়স যদি এক্স হয় তাহলে রাহুলের তার 3 গুণ, বেশ ভালো কথা। বলছে আজ থেকে, তার মানে এটা বর্তমান বয়স, বিষয়টা বোঝা যাচ্ছে, তার মানে এটা বর্তমান বয়স। তো বলছে আজ থেকে 8 বছর পর তার বয়স তার মেয়ের থেকে, আজ থেকে 8 বছর পর, চলো আগে 8 বছর পরে যাই। 8 বছর পরে গেলে রাহুলের মেয়ের বয়স হবে কি x+8, আর রাহুলের বয়স হবে 3x+8, মানে সবারই 8 বছর 8 বছর করে বাড়বে। তা বলছে 8 বছর পর তার বয়স, তার মানে কার, রাহুলের বয়স তার মেয়ের বয়সের দ্বিগুণের চেয়ে মানে থেকে বা যোগ করে, দ্বিগুণের চেয়ে 5 বছর বেশি, 5 বেশি তাই 5 যোগ করলাম। বিষয়টা বলতে, তাহলে এখানে কি তোমার সমান চিহ্ন দিতে পারো? অবশ্যই দিতে পারো, এটাই তো রাহুলের বয়স। 8 বছর পরের রাহুলের বয়স, 8 বছর পরের রাহুলের বয়স তার মেয়ের বয়সের দ্বিগুণের থেকে 5 বেশি, ব্যাস এইটুকুনই তো আমরা পাতালাম আর কি। তাহলে করো 2x 8 দুগুণি 16 + 16 যোগ 5, আর এদিকে হচ্ছে 3x+8। দেখো এই যে 2xটাকে এই পাশে নিয়ে আসলে শুধু x সমান কী হবে, এদিকে তুমি বলবো দাদা 8টাকে পাশে নিয়ে যাও, নিয়ে গেলে বাদ হবে, তাহলে 16 থেকে 8 গেলে 8, 8 5 13, 13, x এর মান কত 13, x এর মান যদি 13 হয়, রাহুলের বর্তমান বয়স কত, রাহুলের বর্তমান বয়স তো 3x, তার মানে 3 × 39, অপশন দেখো 39 আছে, অপশন 4, বুঝতে পারছো? চলো পরে প্রশ্ন দেখো। বলছে যদি ঈশ্বর স্রোতের বিপরীতে নৌকার এত কিমি এত ঘন্টায় অতিক্রম করে, এবং স্রোতের বিপরীতে মানে প্রতিকূল বোঝাচ্ছে, বুঝতে পারছো তো, ভাষা বুঝে নিবা। এবং স্রোতের সাথে যাচ্ছে মানে কি অনুকূলে যাচ্ছে, অনুকূলে স্রোতের সাথে 15 ঘন্টায় সময় নেয়, মানে এই কিলোমিটারটা মানে এই দূরত্বটা যদি স্রোত প্রতিকূলে যেতে হয় তাহলে 42 ঘন্টা লাগে, আর অনুকূলে গেলে পরে 15 ঘন্টায় হয়ে যায়। আর তুমি তো সবসময় জানো যে হচ্ছে প্রতিকূলের সময় তো বেশি লাগবেই, তুমি স্রোত কাটিয়ে যাচ্ছ, তাহলে তোমার সময় তো বেশি লাগবেই, আর স্রোতের সাথে সাথে তুমি বাড়ি ফিরে আসছো, তীরে ফিরে আসছো, তাহলে সময় তো তোমার কম লাগবেই, তার মানে যেটা সময় কম থাকবে সেটাই হচ্ছে অনুকূল, এটাও একটু মাথায় ধরে রাখবা। তা বলছে দেখো তাহলে স্রোতের গতি নিয়ে, দেখো স্রোতের গতি বার করতে বলেছে, তুমি তো জানোই বস স্রোত সমান কি, স্রোত সমান হচ্ছে দাদা হচ্ছে তোমার ওই অনুকূল থেকে প্রতিকূলটা আমরা বাদ দেবো, তাই তো, বাদ দিয়ে তাকে 2 দিয়ে ভাগ করব, সেইটাই হচ্ছে স্রোত, তাই না? অনুকূল থেকে বা প্রতিকূল থেকে হ্যাঁ অনুকূল, দেখো এটা আগে পরে হলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে, বাই 2, তো এটাই আমাদের স্রোত। করো না, দেখো করো, তাহলে স্রোত বার করব, অনুকূল কত, অনুকূলে হচ্ছে তুমি বলছো এই কিলোমিটারটাই যাচ্ছে 15-তে, মানে তুমি লেখো এত কিলোমিটার 15 ঘন্টায় যাচ্ছে, পার ঘন্টায় কত আমাদের এখন বার করার দরকার নেই, রেখে দিলাম। তাহলে অনুকূল থেকে প্রতিকূল বাদ দিতে হবে, তোমার হচ্ছে কত 7/1/41 এত ঘন্টায় যায়, এটা বাদ দিয়ে তাকে 2 দিয়ে ভাগ করব। তাহলে বস চলো 2 দিয়ে ভাগটা পরে দেখছি। আচ্ছা 2 দিয়ে ভাগ করার থেকে আমি কি গুণ হিসাবে 1/2 রাখতে পারি? তাহলেও তো 2 দিয়ে ভাগ বোঝাচ্ছে, তুমি তো জানোই এই সমস্ত কিছু। এবার এখানে তুমি কি লক্ষ্য করছো, দেখো দুজনের মধ্যে 721 আছে, কমন নিয়ে নাও, 721, আর নিচে দেখো 42, তার মানে 3 কমন যাচ্ছে, তার মানে নিচে 3 কমন নিলে তুমি বলবো দাদা কি থাকছে 1/5 বিয়োগ 1/ হচ্ছে কত 14, আমরা একটু সুবিধার জন্য ছোট করে নিলাম, কমন নিলাম, ইন্টু 1/2, তাহলে এদের লসাগু কত 5 × 14, তাই না, একটা মৌলিক সংখ্যা, তাই 14 গুণ সম্পর্কে হবে আর কি। তাহলে কত হচ্ছে বলো, এদিকে কি রয়েছে, দেখো এদিকে রয়েছে 70, মানে 271/3, এবার বলো কি হবে, সঙ্গে সঙ্গে বলবো দাদা লসাগু হচ্ছে 5 × 14, তার মানে 14 বিয়োগ 5 মানে 9, 14 বিয়োগ 5 মানে 9, 9 গুণ এদিকে হাফ, ব্যাস দেখো ক্যালকুলেশন করার মতো মানে পজিশন চলে এসেছে, বুঝতে পারছো তো। তাহলে এবার কাটাকাটি করে দাও, দেখো এটা কাটো, 3 হচ্ছে, আর কোথায় কাটা যাচ্ছে বলো তো, কোথায় কাটা যাচ্ছে, দেখো 14 দিয়ে কাটো তো বস, 14 7 দিয়ে কাটলে 7 দুগুণে 14, 7 দিয়ে কাটলে হয় 3 7 103, তার মানে 103 থাকছে ওপরে, আর এই 3 থাকছে, 103 আর 3 গুণ করলে কত হয় 309,
309 আর নিচে থাকছে 5 2 2 মানে 5 2 10 20 কেটে দিলাম। হ্যাঁ, ওপরে 309 আর নিচে 20 20 মানে তুমি বলবা দাদা 2 গুণ 10 কাজে লাগবে। 2 দিয়ে এটাকে ভাগ করা মানে এর অর্ধেক করা। 309 এর অর্ধেক কত? 150 আর 4.5, 150 আর 4.5, এটাই হচ্ছে এটার অর্ধেক। আর 10 আছে, 10 দিয়ে মানে এই দশমিকটাই এক ঘর আগিয়ে যাবে, 15.45 কিলোমিটার/আওয়ার। আছে কি? দেখো অপশন 4 আমাদের সঠিক উত্তর। কেমন, বুঝতে পারলে? চলো ক্যালকুলেশন নিজের মতো করে নিবা, ঠিক আছে। পরে প্রশ্ন বলছে যে এত হচ্ছে অনুপাত এত এ হলে এক্স এর মান কত। দেখো এখানে সমানুপাতিক চিহ্ন হওয়ার দরকার ছিল এই তোমার 5-এর পরে, ঠিক আছে। তো যাই হোক, তুমি তো জানোই যে প্রথম, তারপরে দ্বিতীয়টা 19/5, তারপরে তৃতীয় 16, তারপরে চতুর্থ, এক্স এর মান বেরিয়ে যাবে। দেখো এই দশমিক তুলে দিলে আবার কাটো। দেখো কত দিয়ে কাটবা? 15 দিয়ে যদি কাটো হচ্ছে কত? 5 15 75 আর 15 15 হচ্ছে 3 15 45, তাই তো বস? তাই তো? তাহলে বজ্রগ্রহণ করো। 5x সমান 13 গুণ 16, 13 গুণ 16 মানে কত? 16 মানে 160, 3 16 48, 160 আর 48 কত হয় বস? 160 আর 48 হচ্ছে 208। 208কে 5 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের এক্স এর মানটা বেরিয়ে যাবে, তাই তো? 208কেই 5 দিয়ে ভাগ করো, 4 5 20 হলো 8, 41 পয়েন্ট সামথিং হবে। দুটোই রয়েছে অপশানে না, এক ঘর করতে হবে, তাই না? 3 3 3 3 মানে 1 তো হবে না, 6 হবে। বিষয়টা বুঝতে পারলে? অপশন 3 এখানে সঠিক উত্তর। চলো লাস্টের প্রশ্নটা, 31টা প্রশ্ন এসেছিল প্রথম শিফটে, ঠিক আছে। দেখে নিও। তোমার অনেকেই আবার মনে করে দাদা যে হচ্ছে নিজে প্রশ্ন সাজিয়ে হচ্ছে করাচ্ছে, এগুলো অনেক খুঁটে করা, না হলে কি আর তোমাদের এইসের মাঝে, এই যে অঙ্কের মাঝে, এই যে এটা হচ্ছে কপি করা, মানে নিজে, মানে আমার ফোনের মাধ্যমে তোমাদের পিডিএফগুলো করা, তো টেক্সট আর কি হয় না, ঠিক আছে, এরকম হয় না। সেই জন্য আর কি, বুঝতেই তো পারছো যে কি বলতে চাইছি। সেই জন্য বলছি তুমি দরকার হয় মিলিয়ে দেখবা, এক একটা প্রশ্ন একদম সেম প্রশ্ন, ঠিক আছে, মানে জেনুইন প্রশ্ন। কি দেখো 31 নম্বর প্রশ্ন কি এসেছিল যে একটি বিছানা চিহ্নিত মূল্য এত টাকা, যা ক্রয় মূল্যের চেয়ে এত % বেশি। যদি লাভের শতাংশ 2% হয়, তাহলে ছাড়ের শতাংশ কত? বসে টাকা ফাঁকা আমাদের গুলি মারি, টাকা ফাঁকা কাজে লাগবে না, কারণ আমাদের শতাংশে অ্যান্সার চেয়েছে। তাহলে তুমি বলো কি বলছে প্রশ্নটা, একবার পড়ো। বলছে একটি বিছানার চিহ্নিত মূল্য এত, যা ক্রয় মূল্যের চেয়ে 30% বেশি। চিহ্নিত মানে কি? এমআরপি, তাই তো? এমআরপি মানেই তো চিহ্নিত মূল্য। তা এই চিহ্নিত মূল্যটা সিপি মানে ক্রয় মূল্য থেকে 30% বেশি। 30% মানে 3/10, মানে 10-এ 3 বেশি। সিপি যদি 10 হয়, তাহলে এটা হবে 13। বোঝা গেল? মানে এটাও আমরা বলতে পারি, বাড়িয়ে দিলাম, যে 100 টাকার মাল, মানে 130 টাকার লেখা ছিল, সেটাকে মানে 100 টাকার মাল, সেটা এমআরপিতে লেখা রয়েছে 130 টাকা। বিষয়টা বুঝতে পারছো? তা এবার বলছে যে দাম তো 100 টাকা, তা হচ্ছে কি এবার ওই ব্যক্তিকে না 2% ছাড় দিল, তাই ছাড় দিল তো নাকি, যদি লাভের শতাংশ 2 হয়। দেখো 100 টাকায় যদি 2% লাভ করতে চাই, 100 টাকায় 2% লাভ করা মানে 2 টাকা লাভ করা, মানে 102 টাকায় ওই দোকানদার ওই বিছানাটা বিক্রি করে দিল। তাহলে 102 টাকায় বিক্রি করে দিল, সিপি ছিল 100 টাকা, 102 টাকায় বিক্রি করলো, মানে এসপি এটা, আর ওই বিছানার গায়ে লেখা ছিল একটা স্টিকারে 130 টাকা। তাহলে বলছে তাহলে ছাড়ের শতাংশ কত? বস ছাড় কিসে দেয়? ছাড় দোকানে খরিদ্দার আসলে তবেই তো বলবে, ওই দেখ বিছানায় লেখা রয়েছে 130 টাকা, তুই আমার 102 টাকা দে, যা, তো বেশি দিতে হবে না। তাহলে ছাড় দিল কোথায়? ওই এমআরপির ওপরেই ছাড় দিল, কখনো সিপি টিপি বা এসপির উপর ছাড় যায় না। তাহলে বলবা 130 টাকায় তার কত ছাড় দিয়েছে? বলো 102 টাকায় নে, তুই 102 টাকায় নে, তার মানে 28 টাকা ছেড়ে দিয়েছে। ছাড় দিয়েছে মানে ছেড়ে দিয়েছে, একদম। দেখো লাভ ক্ষতি তোমাদের একদম জলের মতো করে শিখিয়ে দিয়েছি, তাই না? এ শতকরায় কত ঝেড়ে দাও, এই 0 কাটলে, তার মানে হচ্ছে কি হচ্ছে বস? তার মানে হচ্ছে 280-কে 13 দিয়ে ভাগ করতে হবে। করো, এটা করে আমাকে কমেন্টে জানাও। 280-কে 13 দিয়ে ভাগ করে এর মধ্যে কোন অ্যান্সারটা সঠিক হয়েছে সেটা আমাকে জানাবে, ঠিক আছে। যদি ভালো লাগে, যদি মনে করো দাদা এইবার যদি ম্যাথের ক্লাসগুলো করিয়ে দাও, তাহলে দেবো, ঠিক আছে। কারণ এসব ভিডিও করতে আমার অনেক সময় লাগে, বুঝতে পারছো, নিজে সব করি তো, সেই জন্য যদি বলো রিকোয়েস্ট করো তাহলে দেবো, নাই কিন্তু। আর সবাই ভালো করে পড়ে নিবা, ঠিক আছে। রাখছি, জয় হিন্দ।